नमस्कार बंधुरा, आमी सौरभ और आपनारा सुनছেন অদ্ভুতের সত্যি। আজকে একটি শিকারের গল্প, নীল নদের দেশের পঞ্চম অধ্যায়, জিরাফ শিকার। আমি এবার যে অঞ্চলে শিকার করিতে আসিলাম সে দেশের নাম মেরিকো। বেশ সুফলা দেশ, চারিদিকে গাছপালা আছে। দেশটি একটু গরমও বটে, কিন্তু এ অঞ্চলে জলের কোনো অসুবিধা নাই। ইহা একটা মস্ত বড় সুবিধা। এখানে দুই তিনটি ছোট ছোট নদী আছে, কিন্তু ঝর্ণা সে অনেক। এমন সুন্দর দেশে বাস করিতে ইচ্ছা করে। এখানকার পাহাড়গুলি বেশিরভাগ শিলা ও প্রস্তরে গঠিত হইলেও অধিকতকা প্রদেশগুলি উর্বর। কাজেই চাষবাসের পক্ষে, বসবাসের পক্ষে এই ছোট দেশটিকে সর্বোৎকৃষ্ট বলা যাইতে পারে। কিন্তু এখানে শিকার তেমন নেই। এখানকার চারিদিকে বুয়ারেরা ক্ষেত খামার করিয়া বাস করিতেছে। তাহারা আমাদের প্রতি অত্যন্ত ভালো ব্যবহার করিয়াছিল। মিস্টার সোয়ার্টস নামে একজন কৃষকের বাড়িটিকে একটি অতিথিশালা বলিলেও কোনরূপ অত্যুক্তি করা হয় না। যেখান হইতে যিনি আসিতেন তিনি এখানে দু একদিন থাকিয়া পানে ও ভোজনে তৃপ্ত হইয়া যাইতেন। বুয়ারেরা ঘোড়দৌড়, শিকার, দৌড়াদৌড়ি এসব খুবই ভালোবাসতেন। নৃত্য, সঙ্গীত এ সকলও ইহাদের অত্যন্ত প্রিয়। বুয়ার মেয়েরাও দেখিতে বেশ সুন্দর। অল্প বয়সেই ইহাদের বিবাহ হয়। ইহারা প্রায় সকলেই দীর্ঘজীবী হইয়া থাকে। প্রত্যেকের পরিবারই বেশ বড় এবং তাহারা অবস্থাপন্ন বলিয়া কোনো দুঃখ দারিদ্রের ক্লেশ বড় একটা অনুভব করে না। তবে কি গরিব নাই? আছে বই কি। তাহাদের কিন্তু দিন দরিদ্র এমন সংজ্ঞার মধ্যে কোনরূপেই টানিয়া আনা যায় না। যাহারা গরিব তাহারাও খাটিয়া খায়। আর এ অঞ্চলে অভাব তো তেমন বেশি কিছু নাই, কেননা খাদ্য, পোশাক যাহা কিছু নিত্যকার প্রয়োজনীয় তাহারা নিজেরাই প্রস্তুত করিয়া থাকে। বুয়ারদের মধ্যে বিবাহের ব্যাপারটাও সহজ। এখানে বিবাহ করিতে কন্যাপণ দিতে হয়। সে পণও তেমন কঠিন নয়। কয়েকটা ভেড়া, কয়েকটা দুগ্ধবতী গাভী, গোটা কয়েক চাষবাসের যোগ্য ষাঁড় আর একটা চড়িবার মতো ভালো ঘোড়া কন্যার পিতা বা অভিভাবককে দিলেই হলো। এইভাবে বিবাহের পর স্বামী স্ত্রী তাহাদের ঘর কন্যা আরম্ভ করে। স্বামী স্ত্রী দুইজনেই চাষের কাজে, পশুপালনে, বাগান প্রস্তুত করিবার কাজে লাগিয়া যায়। কাজেই তাহাদের জীবনে অভাব অভিযোগের বেদনা ও হাহাকার বড় আসে না। তারপর মুক্ত আকাশ, মুক্ত বাতাস, বিস্তৃত ভূমিখণ্ড, প্রচুর খাদ্য, এসব কারণে এখানকার বুয়ারেরা বেশ সুখেই আছে বলিয়া মনে হইল। আমি তো যে কদিন ছিলাম ইহাদের সহিত মিলিয়া মিশিয়া অপূর্ব আনন্দের মধ্যে দিয়াই কাটাইয়া দিয়াছি। আর বুয়ার কি পুরুষ কি নারী সকলেই সুস্থ সবল। আমি এখান হইতে চলিলাম মিস্টার এডওয়ার্ড নামক আমার একজন পরিচিত কৃষকের বাড়ি। এইবার সঙ্গে লইয়াছিলাম 3টা গরুর গাড়ি, 9টা ঘোড়া, 42টা ষাঁড়। যখন এই সুন্দর বুয়ারদের উপনিবেশটি ছাড়িয়া চলিলাম তখন তাহারা বন্দুক ছুড়িয়া হল্লা করিয়া আমায় বিদায় দিয়াছিল এবং এই পথে যাহাতে ফিরিয়া আসি সেজন্য বারবার অনুরোধ জানাইয়াছিল। হায় রে মানুষের মন, সব দেশে সব লোকেরই সমান। সেই দয়া, সেই স্নেহ, সেই ভালোবাসা সর্বত্র সমানভাবে মানুষের মনের মধ্যে বাস বাঁধিয়া থাকে। আমি যে পথ ধরিয়া মিস্টার এডওয়ার্ডের বাড়ির দিকে চলিলাম সেই পথের শোভা পরম রমণীয়। দুই দিকে সবুজ সুন্দর তরুশ্রেণী, উর্বর তৃণমণ্ডিত শ্যামল উপত্যকা ভূমি। মিস্টার এডওয়ার্ডের কৃষিক্ষেত্রটি খুবই বড়। তাহার বাসবাড়ি একসময় অনেক সুন্দর সুন্দর প্রাসাদের মতো অট্টালিকা দ্বারা শোভিত ছিল, কিন্তু এখন তার অনেকটা চলিয়াছে ধ্বংসের দিকে। পূর্বে যেখানে গির্জাঘর ছিল এখন সেই ঘরটি কাফরি চাষারা দখল করিয়া বসিয়াছে। আমি যাইয়া দেখিলাম ঘরের ভিতর 10-12 জন কাফরি পরম আরামে সেই বেলা দ্বীপ্রহরেও কুকুরের মতো কুণ্ডলি পাকাইয়া ঘুমাইয়া পড়িয়াছে। এ সময় এখানে মিস্টার ক্লেনবি গর্ডন নামে আর একজন শিকারীও আসিয়াছিলেন। মিস্টার এডওয়ার্ড এখন আর এখানে থাকেন না। তিনি এখান হইতে 20-25 মাইল দূরে একটা নতুন কৃষিক্ষেত্র লইয়া তাহার উন্নতির জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছেন। সপ্তাহে 2-1 দিন এখানে আসেন। সে সময় তিনি যে বাড়িতে থাকেন
সে বাড়িটি ছোট হইলেও বেশ সুরক্ষিত। তাহার এখানকার ক্ষেত খামারের কাজ দেখে একজন কাফরি ভৃত্য। সে মিস্টার এডওয়ার্ডের কাছে অনেকদিন হইতেই আছে। লোকটি বিশ্বাসী ও পরিশ্রমী। সে আমাদের বেশ যত্ন করিয়া থাকিবার ও খাইবার বেশ সুব্যবস্থা করিয়া দিল। আমি শুনিয়াছিলাম যে এখানে খুব জিরাফ শিকার মেলে, সেই জন্যই এই অঞ্চলে আসা। একটু বিশ্রাম করিয়া এক পেয়ালা কাফি ও কিছু বিস্কুট খাইয়া জিরাফের খোঁজে বাহির হইলাম। আমার কুকুর ৩-৪টিও সঙ্গে সঙ্গেই চলিল। আমি যে ঘোড়াটায় চড়িয়াছিলাম এইটার নাম ব্রিয়ান। ব্রিয়ান বেশ ভালো ঘোড়া, যে কোনো শিকারের কাছে সে পড়ুক না কেন সহজে সে ভড়কাইয়া যায় না। পথে যাইতে যাইতে ৬ জন কাফরি চাষার সঙ্গে দেখা হইল। তাহাদিগকে জিরাফ কোথাও দেখিয়াছে কিনা একথা জিজ্ঞেস করায় মহা উৎসাহের সহিত বলিল যে তাহারা একটু দূরেই একবার জিরাফ চড়িতে দেখিয়াছে। কাঁটা বনের ভিতর দিয়া শিলাকীর্ণ পথের মধ্যে দিয়া একবার উঁচুতে উঠিয়া একবার নিচুতে নামিয়া এরূপ উঠানামা করিতে করিতে অবশেষে একটি বিস্তৃত প্রান্তরের মধ্যে আসিয়া পড়িলাম। আমাদের কাছ হইতে প্রায় ৫০০ গজ দূরেই ৮টি জিরাফ চলিতেছিল। আমরা বরাবর তাহাদের দিকে যাইয়া এদিক ওদিক ঘোরাফেরা করিয়া অবশেষে জিরাফগুলির কাছ হইতে প্রায় ২০ গজ দূরে আসিলাম। বেচারা ব্রিয়ান হাতি দেখিয়া, সিংহ দেখিয়া, গন্ডার, মহিষ প্রভৃতি দেখিয়া কখনো ভড়কায় নাই, কিন্তু এই অদ্ভুত আকারের সুবৃহৎ জানোয়ারগুলিকে দেখিয়া, তাহাদের দীর্ঘ গলা দেখিয়া ভড়কাইয়া গেল। আমি লাগামটা জোরে টানিয়া ধরিয়া ব্রিয়ানের পিঠে কয়েক ঘা চাবুক বসাইয়া দিয়া তাহাকে বাগে আনিলাম। আমার সঙ্গীরা ঘোড়া চড়িয়াই আসিয়াছিল, কিন্তু কি জানি কেন তাহাদের ঘোড়াগুলি জিরাফ দেখিয়া ভড়কায় নাই। ব্রিয়ানও এইবার আর ভড়কাইল না। আমি এইবার জিরাফগুলির দিকে বেগে ছুটিয়া চলিলাম। কাছে আসিবার সঙ্গে সঙ্গেই কয়েকটা জিরাফ দৌড়াইয়া পালাইল। একটা জিরাফ অতি কাছে ছিল। আমি তাহার মাথায় গুলি করিলাম। গুলি খাইয়া জিরাফটা আমার মাথার উপর দিয়াই একটা প্রকাণ্ড লাফ দিয়া খুব বেগে দৌড়াইতে লাগিল। আমি তাহার পেছনে ছুটিতে লাগিলাম। মনে হয় জিরাফটার পেছনে প্রায় ২ মাইল পর্যন্ত ছুটিয়াছিলাম, কিন্তু তাহার নাগাল পাইলাম না। জিরাফটা তাহার পা দিয়া ঢিল পাটকেল সব এত জোরে ছুঁড়িয়া মারিতেছিল যে আমি আত্মরক্ষাই করিব না তাহাকে গুলি করিব তাহাই ঠিক করিয়া উঠিতে পারিতেছিলাম না। আমার সঙ্গে মিস্টার সোয়ার্টস একটি স্ত্রী জিরাফ শিকার করিতে পারিয়াছিলেন। অন্য আর সকলে আমারই মতো ব্যর্থকাম হইয়াছিলেন। জিরাফের পেছনে ছুটিতে যাইয়া আমার টুপিটি কোথায় যে পড়িয়া গিয়াছিল তাহা আর পাইলাম না। এজন্য কাফরিদের কিছু পুঁথি উপহার দিবার লোভ দেখাইয়া খুঁজিতে পাঠাইয়াছিলাম। তাহারা নানা দিকে খুঁজিয়া শেষটায় আমার টুপিটি উদ্ধার করিয়া আনিয়া দিতে পারিয়াছিল। পরের দিন কোথাও আর শিকারে গেলাম না। ২১শে সেপ্টেম্বর ১৮৫৭। আজ কোলেবেং নামক একটি কাফরি পল্লীতে আসিলাম। আমরা এখানে প্রসিদ্ধ পর্যটক ডাক্তার লিভিংস্টোনের বাড়ির ধ্বংসচিহ্ন দেখিলাম। বুয়ারেরা এখন সে জমিতে চাষ করিতেছে। ডাক্তার লিভিংস্টোন এই গ্রামে কয়েক মাস বাস করিয়াছিলেন। শুনিলাম এখান হইতে একটু দূরের গ্রামে জিরাফ শিকার করিবার সুযোগ পাওয়া যাইবে। আমরা সেই কথা শুনিয়া সেই দিকে রওনা হইলাম। একটা মাঠের মধ্যে কয়েকজন কাফরি স্ত্রীলোক কাজ করিতেছিল। তাহাদের কাছে কাপনের পথ এবং সেখানকার সর্দারের কথা যেমন জিজ্ঞাসা করিলাম, অমনি তাহারা সব জিনিসপত্র ফেলিয়া গ্রামের দিকে ছুটিয়া পালাইল। মনে হইল এই গ্রাম্য রমণীরা পূর্বে আর কখনো শ্বেতাঙ্গ দেখে নাই। আমরা যখন গ্রামের কাছে আসিয়া পৌঁছিয়াছি তখন বেশ সভাগোছের পোশাক পরা একজন কাফরি আসিয়া উপস্থিত হইয়া বলিল, তোমরা এখনই আমার গাঁ ছাড়িয়া চলিয়া যাও। তোমরা এখানে শিকার করিতে পারিবে না। তোমাদের কি উচিত ছিল না আমার গাঁয়ে আসিবার পূর্বে আমাকে খবর জানানো? আমি তখন স্ত্রীলোকদের কথা বলিলাম এবং সঙ্গে সঙ্গে কিছু উপহারও দিলাম। তখন কাফরি সর্দার খোশ মেজাজে আমার সঙ্গে করদমন করিয়া সন্তুষ্ট চিত্তে আমাদিগকে তাহার গ্রামে লইয়া গেল এবং শিকারে সর্ববিধ সুব্যবস্থা করিতে রাজি হইল। এখানকার চারিদিকের গ্রামে প্রায় ২০,০০০ কাফরি বাস করে। কোনো বিদেশি শিকারী কিংবা ব্যবসায়ীকে দেখিতে পাইলেই
ইহারা পঙ্গপালের মতো তাহাকে ঘিরিয়া ধরিয়া ব্যবসা করিবার ব্যবস্থা করিয়া লয়। এতগুলি কাফরির সর্দার হইতেছে আমাদের এই নূতন পরিচিত কাফরিটি, ইহার নাম শেখলি। সে নিজে একটি টিলার উপর স্বতন্ত্রভাবে থাকে, আর সেই টিলার নিচে চারিদিক ঘিরিয়া একটি মস্ত গ্রাম। আমরা আজ দিনটা তাঁবুতেই কাটাইলাম। দারুণ গ্রীষ্ম। এখানকার কাফরিরা অস্ট্রিচ বা উট পাখির পালক ও ডিম বেচিতে আসিয়াছিল। পালক ও ডিমগুলি মোটেই ভালো ছিল না, কিন্তু তাহার বিনিময় চাহিতেছিল বন্দুক বারুদ এইসব। কাজেই আমরা কিছুই লইতে পারিলাম না। সেদিন বেলা পড়িয়া আসিলে কয়েকজন কাফরিকে সঙ্গে লইয়া আবার জিরাফ শিকারে বাহির হইলাম। খানিক দূর যাইতেই দেখিতে পাইলাম 7টা জিরাফ আস্তে আস্তে চলিয়াছে। আমি ছিলাম দলের সকলের পেছনে। প্রথমবারের ব্যর্থতার কথা মনে করিয়া আমি বেশ সতর্ক হইয়া প্রায় 300 গজ দূরে যে জিরাফটি চড়িতেছিল তাহাকে লক্ষ্য করিয়া একটা গুলি ছুড়িলাম। কিন্তু এইবারও গুলিটি তাহার গায়ে লাগিল না। বন্দুকের আওয়াজে জিরাফটা বেগে দৌড়াইতে লাগিল। আমিও বিয়ান ঘোড়াকে জোরে ছুটাইয়া দিলাম। সে ঊর্ধ্বশ্বাসে কাঁটা বন ও ঝোপের মধ্যে দিয়া এত বেগে ছুটিল যে আমি ঘোড়ার উপর স্থিরভাবে বসিতে পারিতেছিলাম না। আত্মরক্ষা করিতে যাইয়া হাত হইতে বন্দুকটি পড়িয়া গেল। তাড়াতাড়ি ঘোড়া হইতে নামিলাম এবং বন্দুকটি লইয়া জিরাফটির দিকে ছুটিয়া চলিলাম এবং 2-3টি গুলিও করিলাম। একটি গুলি জিরাফটার পায়ে লাগিল। গুলি লাগায় তাহার পায়ের দিক দিয়া অজস্র ধারে রক্ত পড়িতেছিল। তবু সে প্রাণ বাঁচাইবার জন্য অতি দ্রুত ছুটিয়াছিল। যাহারা জিরাফের দৌড় দেখে নাই তাহারা ইহার গতি সম্বন্ধে কোনো ধারণাই করিতে পারিবে না। আমি যখন জিরাফের পেছনে ছুটিতেছিলাম তখন বিয়ানও আমার সঙ্গে এক চাতুরি খেলিল। সে তাঁবুর দিকে ছুটিয়া গেল। আমি 2-3 বার আছাড় খাইয়া পড়িয়া গেলাম। হাত পা ছুড়িয়া গেল। কোন দিক দেখিব? এইভাবে প্রায় 2 মাইল ছুটিয়া পরে তাঁবুতে ফিরিলাম। তখন আমার অর্ধমৃতাবস্থা। পিপাসায় ছাতি ফাটিয়া যাইতেছিল। পথে একজন কাফরির কাছে শুনিলাম যে আমাদের সঙ্গে মিস্টার জনও জিরাফ শিকারের কল্যাণে একটি হাত ভাঙিয়া ফেলিয়াছে। সুসংবাদ বটে। তাঁবুতে আসিয়া দেখিলাম সেই কাফরির কথা সত্য। মিস্টার জনের হাতের অবস্থা খুবই শোচনীয়। তিনি শয্যায় পড়িয়া গো গো করিতেছেন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।